বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান, ঠাকুরগাঁও ১ আমি নিজে। নির্বাচনে ৩টি আসনে লড়বেন বেগম জিয়া, প্রথমবার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির, জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা। সড়কে যানবাহনের উল্টো চলাচলের প্রতিযোগিতায় বেড়েছে দুর্ঘটনা। বাড়তি টাকা দিয়ে সহজেই মিলছে লাইসেন্স, বাড়ছে অদক্ষ চালক। সঠিক প্রশিক্ষণ ও অনিয়ম বন্ধের তাগিদ। বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে মুডিসের প্রতিবেদন। বাংলাদেশের সক্ষমতা নিয়ে আশঙ্কা বিনিয়োগকারীদের, সূচক পুনর্মূল্যায়নের আহ্বান কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের। বর্ষা শেষ হলেও কুড়িগ্রামে থামছে না নদ নদীর ভাঙন। আগ্রাসী হয়ে উঠছে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা। বসতভিটা হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার। এবং নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ। সর্বশেষ জরিপে এগিয়ে আলোচিত মুখ ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। সাবেক মেয়র কুবোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভোরের সময় সঙ্গে আছে আমি মেসবাহুল আলিফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও ১ আসনে লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব জানান, প্রয়োজনে পরিবর্তন হতে পারে ঘোষিত তালিকা। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে ৩০০ আসনের প্রার্থী। বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়ে দলটির গুলশানের কার্যালয়। সোমবার বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিনভর চেয়ারপারসনের কার্যালয়ে চলে বৈঠক। সভা হয় স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে। কয়েক দফা সংবাদ সম্মেলনের সময় পেছানোর পর উত্তেজনার অবসান ঘটে সন্ধ্যায়। আমরা আজকে আপনাদের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন ধানের শীষের সম্ভাব্য ২৩৭ প্রার্থীর নাম। জানান, জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে তালিকা। যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা, এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬ আসন থেকে লড়বেন তিনি। বগুড়া ৬ তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁ ১ আসন থেকে। স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ ভোলা ৩, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা ৩, মির্জা আব্বাস ঢাকা ৮, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১০, সালাউদ্দিন আহমেদ লড়বেন কক্সবাজার ১ আসন থেকে। ঠাকুরগাঁও ১ আমি নিজে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রার্থী তালিকায় ঠাঁই পাওয়া নেতারা। আমাকে নমিনেশন দেওয়াতে দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদী। প্রার্থী তালিকা ঘোষণার পর স্থায়ী কমিটির সদস্যরা প্রত্যাশা করেন এবার বিদ্রোহী প্রার্থী থাকবে না। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিদ্রোহী প্রার্থী হওয়ার স্বাভাবিক কিছু না, হতেও পারে, তো ওটা আমরা ঠিক করে নেব। মনের দুঃখ তো থাকতেই পারে, নমিনেশন না পেলে অনেক সময় থাকতে পারে, সেটা তো একটা সাময়িক ব্যাপার। দিনের শেষে কি বলে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করবেন, এটাই আমরা আশা করি। ৬৩ আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এর মধ্যে ঢাকা ৭, ৯, ১০ ও ১৩ আসনও রয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতার ঘোষণায় উচ্ছ্বসিত বগুড়া, দিনাজপুর ও ফেনীর সমর্থকরা। এছাড়া জেলায় জেলায় আনন্দ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা।
আগামী নির্বাচনে 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1 আসন থেকে প্রার্থী হচ্ছেন। দলীয় ঘোষণা আসার পর বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দিনাজপুর সদরের জনগণের মনের দাবি আজকে পূরণ হয়েছে। তিনি দিনাজপুর থেকে নির্বাচন করছেন, যে আমাদের দিনাজপুরের জন্য অনেক বড় একটা পাওয়া। কল্পনাতীত ভোটে আমরা আমাদের দেশের থেকে বেগম খালেদা জিয়া বিজয়ী হবে, অর্থাৎ ধানের শীষ বিজয়ী হবে। ধানের শীষের পক্ষে কাজ করব। ফেনীর 3টি সিট আমরা বিএনপিকে উপহার দিব। প্রার্থী হিসেবে ওনাকে যে আমরা পেয়েছি বিধাতার কাছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ফেনী জেলা যে বিএনপির ঘাঁটি, সেটা আবারও প্রমাণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম বগুড়া 6 আসন থেকে নির্বাচনে লড়বেন। নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। বগুড়াবাসীর মার্কা ধানের শীষ মার্কা, তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা। দেশনায়ক জনাব তারেক রহমান বগুড়া থেকে নির্বাচিত হয়ে তারা সংসদে যাবে, এই আশা আমাদের পূরণ হয়েছে। এর জন্য আমরা সকলেই অনেক আনন্দিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার সুযোগ পাবে, এটার জন্য বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত। বিপুল ভোটের বিনিময়ে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রার্থী হচ্ছেন। খবর পেয়েই দলীয় কার্যালয়ে জড়ো হয়ে উচ্ছ্বাস জানান নেতাকর্মীরা। গণতান্ত্রিকভাবে আমরা ভোটটি দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি, বিশেষ করে তরুণ ভোটাররা। 17টি বছর যে নির্যাতন আমাদের উপরে গেছে, এই নির্যাতনের বহিঃপ্রকাশ আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা এটার প্রতিফলন ঘটাবো। যতই এগিয়ে আসছে দিনটা, ফেব্রুয়ারি মাসটা, সামনের বছরে ফেব্রুয়ারি মাস, ততই মনে হচ্ছে ঈদ আসছে। কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিভেদ ভুলে দলীয় প্রার্থীর জন্য কাজ করার প্রত্যয় নেতাকর্মীদের। সকরিয়া ফেকুয়ার মানুষ কিভাবে ভালোবাসে, কিভাবে গ্রহণ করে, এবং ওনার সাথে এই জনগণ সাধারণ খেটে খাওয়া মানুষ দল মত নির্বিশেষে ওনাকে পছন্দ করে। 17 বছর কাজ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, এবং আগামীতে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করছে, সবাই ইনশাল্লাহ জিতবে। তরুণদেরকে উৎসাহিত করার জন্য, তরুণদেরকে নির্বাচনমুখী করার জন্য, এবং আমার ধানের শীষ বিজয় নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ভালো মিলেমিশে কাজ করব। মাদারীপুর 3 আসনে বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। জয়ী হলে জনস্বার্থে নিজেকে উৎসর্গ করবেন বলে জানান ধানের শীষের কাণ্ডারি আনিসুর রহমান। জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হতে চাই। বিগত দিনে যা হয়েছে সেই চিত্র আমরা আর দেখতে চাই না। আমরা চাই মানুষ নির্বাচনের একটা আনন্দ আমেজে তারা ভোট দিবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে। ভোলার 4টি সংসদীয় আসনেই বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন পাওয়ায় খুশি নেতাকর্মী ও সমর্থকরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বেগম খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থিতাকে স্বাগত জানিয়েছে এনসিপি। এর মাধ্যমে গণতন্ত্র সুসংহত হওয়ার আশা প্রকাশ করছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে প্রার্থী তালিকায় তরুণরা না থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি। এ সময় সরকারের একটি পক্ষ সংস্কারকে এড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক সংকট দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনের পর নিজেদের অবস্থান জানাতে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। সরকারের একটি পক্ষ সংস্কারকে এড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক সংকট দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন, এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। অতি দ্রুত সময়ের মধ্যে সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। নির্বাচনে বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ও তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি চেয়ারপারসনের ভোটে অংশ নেওয়ার মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে। তবে প্রার্থী তালিকায় তরুণরা না থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি। আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। গণতন্ত্রের
আপোষহীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশের দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন খালেদা জিয়া, সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন। আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে। হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা, অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। আরপিও ইস্যুতে সরকারকে চাপে রাখার অভিযোগ তুলে এ বিষয়ে জনগণকে সোচ্চার থাকার আহ্বানও জানান এনসিপি নেতারা। সরকারকে প্রেসার ক্রিয়েট করে পিছনের দরজা দিয়ে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সরকার যদি বিভিন্ন গণমাধ্যমে আসা জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী আসনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিক নয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। এক ভিডিও বার্তায় তিনি জানান, যে তালিকা দেখানো হয়েছে তা অনুমানমূলক, আনুষ্ঠানিক নয়। প্রার্থী তালিকা নিয়ে কাজ এখনও চলছে, এক সপ্তাহ পর তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে অনানুষ্ঠানিক তালিকা গণমাধ্যমে প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতাকর্মীরা। এনসিপি এখনো পর্যন্ত তার প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে আছে। এখনো কোনো জায়গায় আমাদের দলের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কে কোথা থেকে লড়বেন সেই ইচ্ছা প্রকাশ করছেন, মনোনয়ন প্রত্যাশা করছেন এবং সেগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করা যাচ্ছে আমরা আরো এক সপ্তাহ পরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন গণমাধ্যমে যে ব্রেকিং নিউজ চলছে যে বিভিন্ন প্রার্থিতার বিষয়ে, যে অমুক 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 জায়গা থেকে লড়বেন, এটা আসলে আনুষ্ঠানিক কোনো ব্যাপার না, এটা কিছুটা অনুমানমূলক। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোট নিয়ে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় তারাই করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে তিনি জানান, এ নিয়ে আর সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার আয়োজন করা হবে না। 28 অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় তীব্র বিরোধ। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। নোট অফ ডিসেন্ট বাদ দেওয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি, আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের। এসব কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কার কথাও বলছেন রাজনীতিকরা। এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও অংশ নেন সভায়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, বিরোধপূর্ণ বিষয় ও গণভোট নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানানোর আহ্বান জানান তিনি। বলেন, অন্যথায় করণীয় ঠিক করবে সরকার। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে সরকার আর সংলাপের আয়োজন করবে না। রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগেই নিজেদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে হবে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। অল্প সময়ের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা উপদেষ্টা পরিষদের। হয়েছে তা আপনাদের লিখিতভাবে আমি জানি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী সহ 8 দল। এক্ষেত্রে রেফারির অভাবের শঙ্কা জানিয়ে নেতারা সরকারকে সেই ভূমিকা পালনের আহ্বান জানান। রাজধানীর পুরান পল্টনে 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। 4 ধাপে সারা দেশে কর্মসূচি পালন করে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসেই গণভোটের দাবি জানায় তারা। দাবি আদায়ে করণীয় ঠিক করতে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জৌলি সভা করে আন্দোলনরত দলগুলো। সভা শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে উপদেষ্টা পরিষদের আহ্বান ইতিবাচক। গতকালকেই একটি আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে সনদ বাস্তবায়নে সংখ্যার কথা জানান যুগপৎ আন্দোলনের অন্য নেতারা। গণমিছিলের সময় হলো বৃহস্পতিবার 6 নভেম্বর সকাল 11টা রাজধানীর পল্টন মোড়। বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে একীভূত হব। জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না। এই জন্য আগে যদি গণভোট হয়, আইনি ভিত্তি হয়, তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয়, তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না। সেখানে বিএনপি বলছে একই দিনে দাবি না মানলে আন্দোলন জোরদার করার কথা জানান 8 দলের নেতারা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সত্য একদিন বেরিয়ে আসবে। ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগের জবাবে একথা বলেছেন বদিউল আলম মজুমদার। এদিকে সংসদ নির্বাচনের আগে গণভোট এবং সরকারের অধ্যাদেশ জারির এখতিয়ার নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সরকার ও কমিশনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে বিএনপি। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে তৈরি হয়েছে নতুন সংকট। শঙ্কা তৈরি হয়েছে টাইমলাইন অনুযায়ী আগামী নির্বাচন হওয়া নিয়ে। ঐক্যমত্য কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদার মনে করেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সত্য একদিন বেরিয়ে আসবে। আমি বললাম তো, সত্য একদিন বেরিয়ে আসবে। আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। জুলাই সনদ বাস্তবায়নে সরকার অধ্যাদেশ জারি করতে পারে কিনা এ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। ডক্টর শরীফ ভুঁইয়া বলছেন, সরকার চাইলে পারবে। আর স্বাধীন মালিক মনে করেন, আইন পাশ করা অথবা অধ্যাদেশ জারির কোনো এখতিয়ার নেই নির্বাহী বিভাগ প্রধানের। সরকার প্রধানও জারি করতে পারেন এবং সম্ভব সেটার আইনগত একটা ব্যাখ্যা দেয়া যায় যদি সরকার প্রধান এটা জারি করতে চান। আর সরকার প্রধান জারি করতে না চাইলে রাষ্ট্রপতি করতে পারেন। নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারে না। তাহলে তো আমাদের যে 3টা অঙ্গ, একজনের কাজ আইন পাশ করা, একজনের কাজ বিচার করা, একজনের কাজ দেশ পরিচালনা করা, একজন তাহলে তো এখন সুপ্রিম কোর্ট বলবে যে আমরা আইন পাশ করব, অথবা আইনসভা বলবে যে আমরা বিচার করবো। এটা তো হয় না, এগুলি তো আইনে নাই, এগুলি সব উদ্ভট ধারণা। সংসদ কার্যকর হওয়ার আগে গণভোট আয়োজন আইনের প্রচলিত ধারণার পরিপন্থী বলেও মনে করেন স্বাধীন মালিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ, নির্বাচনের উপর নির্ভর করছে গণতন্ত্রের পথযাত্রা, এমন মন্তব্য করে ভোট সুষ্ঠু করতে দল বাহিনী সহ সবার সহযোগিতা চেয়েছেন সিসিএএমএম নাসির উদ্দিন। এআই এর অপব্যবহার ও সামাজিক মাধ্যমে গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন সিসি। ঘড়ির কাঁটায় সকাল 8টা। ঢাকার খিলক্ষেতের ডুমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু। হঠাৎ শোরগোল, ভোট কারচুপি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আনসার সদস্যরা। ফিরে আসে কেন্দ্রের পরিবেশ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এটি ছিল বাহিনীটির ডামি মহড়া। নির্বাচন সামনে রেখে গেল 1 বছরে 1.5 লাখের বেশি সদস্য নিয়োগ দিয়েছে আনসার। সোমবার ভাটারায় আনসার বাহিনীর সদর দপ্তরে ছিল 4র্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিন। এতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আনসার মহাপরিচালক জানান, ভোটের মাঠে থাকবেন 5 লাখের বেশি সদস্য। 1,45,000-এর বেশি নতুন সদস্য গড়ে তুলেছি। আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে। এখানে কেউ অনুরোধ, আবেগ, বিবেক যা কিছুই আমরা বলি, প্রতিটা ক্ষেত্রে
আমাদের এই ডিজিটাল রেজিস্ট্রেশন হবে একমাত্র মানদণ্ড। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতা চেয়ে সিএসি বলেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে দেশের গতিপথ। আপনারা যারা ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে প্রকারান্তরে। বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে, এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে। দেশজুড়ে আনসার বাহিনীর নেটওয়ার্ক কাজে লাগিয়ে অপপ্রচার প্রতিরোধের আহ্বান জানান সিএসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গেল ১.৫ দশকে সড়ক মহাসড়কে উল্লেখযোগ্য হারে উন্নয়ন হলেও উল্টো চলাচলের প্রবণতা, অদক্ষ চালক আর অবৈধ যান দিনকে দিন কমিয়েছে সড়কের গতি। এমন নিয়ম মানার অনীহায় একদিকে বেড়েছে দুর্ঘটনা, অন্যদিকে কমেছে অর্থনীতির গতি। বিশেষজ্ঞরা বলছেন, চালকদের সঠিক প্রশিক্ষণ আর কর্তৃপক্ষের অনিয়ম বন্ধ না করা গেলে সড়কে কমবে না বিশৃঙ্খলা। বিস্তারিত আলামিন তুষারের রিপোর্টে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ অংশ উপরে মূল লেনে গতি থাকলেও আন্ডারপাস দিয়ে ইউটার্ন নেওয়া কিংবা সামনে যেতে পড়তে হয় যানজটে। কারণটা উল্টো যাতায়াত। নিয়ম অনুযায়ী ডান দিক দিয়ে ইউটার্ন নেবার কথা থাকলেও উল্টো গাড়িগুলোকে জায়গা দিতে সেটা আর হচ্ছে কই। দেখে বোঝাই যাচ্ছে উল্টো যাতায়াতকে বৈধতা দিতেই এমন অস্থায়ী ডিভাইডারের ব্যবস্থা। স্থানীয়রা বলছেন এই অস্থায়ী ডিভাইডার নাকি খোদ প্রশাসনের লোকজনই দিয়েছে। এটা কারা লাগাইছে? এই যে মাঝখানে দায় সরাসরি অস্বীকার করলেও অনেক পুলিশ সদস্যকেই সেই উল্টো পথে মোটর সাইকেল চালাতে দেখা যায়। এ ব্যাপারে স্থানীয় থানার ওসিকে জিজ্ঞেস করলে বেঁকে বসেন তিনি। ঠিক আছে, হাইওয়েতে কিন্তু অনেক দূর দূর কাটা দিয়েছে যাতে তারা পারতে না পারে। আর এখানে সার্ভিস লেন অবৈধ, আপনি বলতেছেন অবৈধ, আপনি বৈধটা কোন? প্রায় একই অবস্থা দেখা যায় শহরের প্রায় সকল সার্ভিস লেনেই। গবেষণা বলছে, অবৈধ বাহন আর চালক থেকে শুরু করে পরিবহন খাত সংশ্লিষ্টদের দেদারসে আইন ভাঙার প্রবণতায় বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ২০ জনের। সেখানে প্রশ্ন থেকেই যায়, শুধু অসহায়ত্ব স্বীকার করেই কি দায় শেষ? যদিও অনিয়ম ঠেকাতে লাইসেন্স আবেদন ব্যবস্থাকে অনলাইন নির্ভর করেছে বিআরটিএ, কিন্তু এখনও চালকদের দক্ষতার সঠিক যাচাই না হওয়া, প্রশিক্ষণ ঘাটতি আর বাড়তি টাকা দিয়ে লাইসেন্স মেলে সহজেই। প্রাথমিকভাবে এ ধরনের সড়কের বিশৃঙ্খলার জন্য দায়ী করা হয় হাইওয়ে পুলিশকে, কিন্তু তারা বলছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে অবস্থার উন্নতি প্রায় অসম্ভব। আইন মোতাবেক কিন্তু আমরা কাজ করতে পারছি না, বাধা আছে। এটা একটা যৌথ প্রয়াস, আমি একা পারবো না, আপনি একা পারবেন না। পরিবহন বিশেষজ্ঞ বলছেন, কেবল অবকাঠামো দিয়ে সড়কে শৃঙ্খলা আনা সম্ভব নয়। প্রয়োজন চালকদের প্রশিক্ষণ, কর্তৃপক্ষের অনিয়ম বন্ধ এবং নীতি নির্ধারণী পর্যায়ের সংস্কার। নীতিমালা তৈরি হয়, সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করতে গেলে আমরা হোঁচট খাই। পরিকল্পনা ত্রুটি তো ছিলই, তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান যারা সড়কের শৃঙ্খলার জন্য কাজ করবে তাদের দুর্বলতা আমাদের অনেকটা ইরিভার্সেবল একটা ড্যামেজের দিকে আমরা চলে যাই। সড়কে শৃঙ্খলা আনতে কেবল নীতি ও আইন প্রণয়নেই সীমাবদ্ধ থাকলে হবে না, প্রয়োজন সকল পর্যায়ে এসবের বাস্তবায়ন, বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ১ বছর ধরে পুলিশের সহায়ক হিসেবে কাজ করছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে আগামী জুন মাস পর্যন্ত বাজেট রয়েছে তাদের জন্য। তবে শিক্ষার্থীরা চাইছেন অভিজ্ঞতার আলোকে দীর্ঘমেয়াদে ট্রাফিক বিভাগে যুক্ত করা হোক। নয়ন আহমেদের ছবিতে নাইম হাসানের প্রতিবেদন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর কার্যত ভেঙে পড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সে সময় টানা 6 দিন সড়কের হাল ধরেন শিক্ষার্থীরা। সড়কের শৃঙ্খলা ফেরাতে রাখেন বড় ভূমিকা। এরই সুবাদে পুলিশের সহায়ক হিসেবে প্রায় 600 শিক্ষার্থীকে ট্রাফিক বিভাগে নিয়োগ দেয় সরকার। পর্যায়ক্রমে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1000-এ। প্রতিদিন 4 ঘন্টা দায়িত্ব পালনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে সম্মানী দেওয়া হচ্ছে 504 টাকা। তারা বলছেন, এই সম্মানীতে একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন অভিজ্ঞতা। এখান থেকে আমরা যে অর্থটা পাচ্ছি, এটা দিয়ে আমাদের বরঞ্চ একটা মাসের যে যাবতীয় খরচ সেটা চালাইতে পারি। শিক্ষার্থীরা চাইছেন ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরে এই কর্মকাণ্ড চলমান থাকুক। আমার
যে ছোট ভাই বোনরা, আমরা চাবো যে তাদের জন্য যদি সরকার এই রকমের স্টুডেন্ট অবস্থায় আর্ন করার একটা সুযোগ করে দেয়, আমি মনে করবো এটা অনেক ভালো হবে। সরকার চাইলে আমাদেরকে নিয়োগের মাধ্যমে ট্রাফিকের বিভিন্ন সেক্টরে কাজে লাগাইতে পারি। শিক্ষার্থীদের এই দায়িত্ব পালন নিয়ে নগরবাসীর মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেই দিন কাজ করব ওই দিনই কিন্তু টাকাটা পাইবো। ওনাদের ভবিষ্যৎ বলতে এখানে কোনো কিছু নাই। ওনারা যেহেতু স্টুডেন্ট পাশাপাশি কাজ করতেছে, এটা একটা জাস্ট ওনাদের একটা পার্ট টাইম জব। যে রাস্তায় অটোওয়ালারা জ্যামজট লাগা রাখে তো ওরা একটু বাইরে বাইরে সরারে একটু জ্যামজট হালকা রানিং থাকে। ছাত্রদের এই উদ্যোগটা জনগণ কিন্তু মেনে নিয়েছে। একটা ক্রসিংয়ে দেখা গেল যে আমার প্রয়োজন 5 জন, সেখানে 4 জন দিয়ে কভার করতে হচ্ছে, 3 জন দিয়ে কভার করতে হচ্ছে, কম। সেক্ষেত্রে অনেক সময় ওরা আমাদের হেল্প করতেছে। তবে শিক্ষার্থীদের খণ্ডকালীন এই কাজে সন্তুষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মেয়াদ জুনের পরেও বাড়বে কিনা সেই সিদ্ধান্ত সরকারের। আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে ভালো সহায়তা পাচ্ছি, সুতরাং আমাদের তো আবেদন থাকবেই। যদি এরকম একটি গ্রুপ যদি আমাদের সঙ্গে ভবিষ্যতে কাজ করে, তাহলে যেহেতু আমাদের জনবলের সংকট রয়েছে, আমরা যদি তাদেরকে সঙ্গে রাখতে পারি, তো আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এতে নগরবাসী উপকৃত হবে এবং এই সম্পূর্ণ বিষয়টি ভবিষ্যতে সরকারের উপর নির্ভর করবে। ডিএমপির 8 বিভাগে বর্তমানে পুলিশের সহায়ক হিসেবে কাজ করছেন 853 শিক্ষার্থী। প্রতিদিন 2 শিফটে দায়িত্ব পালন করছেন তারা। বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইমের কাজের সুযোগ থাকলেও বাংলাদেশে এই চিত্র একদমই বিরল। যে কারণে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা চাইছেন সরকারের এমন উদ্যোগ চলমান থাকুক, ভবিষ্যতে তাদের কাজের আলোকে মূল্যায়ন করা হোক। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জন্য বৈদেশিক ঋণ কাঠামো বেঁধে দিয়েছে আইএমএফ। অন্যদিকে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসের নেগেটিভ রিপোর্টিংয়ের কারণে নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগ। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মুডিস কর্তৃপক্ষকে বিভিন্ন সূচক পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিসের নেতিবাচক প্রতিবেদনের প্রভাব পড়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে। প্রতিবেদনের কারণে বাংলাদেশের সক্ষমতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে দাতা সংস্থা সহ বিনিয়োগকারীদের মধ্যে। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই আর্থিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অর্থনীতির মন্দাভাব তুলে ধরে রিপোর্ট প্রকাশ করে মুডিস। এতে ঋণমান নামিয়ে দেয় প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওয়াশিংটনে এক সফরে গিয়ে মুডিসের রিপোর্ট নিয়ে এমনটাই মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই সরকার আসার পরে খুব দ্রুত বাংলাদেশের ঋণমান নামিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে যে পরিবর্তনগুলো হলো, পজিটিভ ডেভেলপমেন্টগুলো হলো, তখন কিন্তু তারা আর এখনো রিভিউ করে নাই, সেটাকে পরিবর্তনও করেনি। গভর্নর জানান, অর্থনৈতিক সব সূচক ঊর্ধ্বমুখী থাকলেও তথ্য হালনাগাদ করেনি মুডিস। বিষয়টিকে খাদ্যে বিষ মেশানোর মতো মনে করেন তিনি। বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টে এখন আমরা একটা সারপ্লাস পজিশনে আছি। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস আছে, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সারপ্লাস, আমাদের ওভারঅল ব্যালেন্সে সারপ্লাস, আমাদের রিজার্ভ $7 বিলিয়ন বেড়েছে গত শুরুর থেকে। উই ডিজার্ভ এ বেটার রেটিং। সেটা কিন্তু তারা এখনো করছে। সেটা কি বলেছেন কালকে মোদির? আমরা যেটা সাজেস্ট করেছি যে আপনারা আমাদেরকে লোক পাঠান, লেট দেয়ার বি নিউ ইভ্যালুয়েশন অ্যান্ড ইউ শুড আপডেট ইউর সেলফ। আমরা মনে করি যে বাংলাদেশের প্রতি ন্যায় বিচার হচ্ছে না এবং তারা এক ধরনের ফুড ড্র্যাগিং করছে। এদিকে চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশ সর্বোচ্চ $8.44 বিলিয়ন বিদেশি ঋণ নিতে পারবে বলে আভাস দিয়েছে আইএমএফ। এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট কাটবে না অর্থনীতিতে। মিটিং করতেছে, সেখানে আপনার ছেলে ফেলে যায় আক্রমণ করছে। তোমরা এটা তার মানে বিশৃঙ্খল অবস্থা। এই বিশৃঙ্খল অবস্থায় নোবডি উইল কাম ওভার হিয়ার, এবং সেটাকে আপনাকে এনশিওর করতে হবে কিভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পুলিশকে অ্যাক্টিভেট করা, আর্মিকে অ্যাক্টিভেট করা, আর কোর্ট ফাংশন করতেছে না। তো তাহলে কি হবে? এই অবস্থায় ইনভেস্টমেন্ট আসবে না। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিসের মতে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের ঋণমান B1 থেকে কমিয়ে B2-তে নামিয়ে নেতিবাচক পূর্বাভাসের আভাস দেয় সংস্থাটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে
তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। নির্বাচনের পরিবেশ ভালো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও যেটা, এটা দিয়ে ভালোভাবে নির্বাচন করা যাবে। বড় ঘটনা যেন না ঘটে, আর এই ছোটখাটো ঘটনা যেন না ঘটে, এই জন্য কিন্তু এটার দিকে তো খেয়াল রেখেও যেন ঘটনা না ঘটে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনের প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে বলে জানান দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিদ আলম। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহে একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশন যদি আগের মতো দলীয় কমিশনে পরিণত হয়, তাদের পরিণতিও পূর্বসূরিদের মতো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এনসিপি তাদের জায়গায় ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী তাদের অবস্থানটা শক্তভাবে ধরে রাখতে পারে। এই বিষয়গুলোতে যদি আমরা ঐক্যমত্য হতে পারি, তাহলে জনগণের স্বার্থে অ্যালায়েন্স হতেই পারে। ইসিকে আমাদের জায়গা থেকে আহ্বান করব, তারা যদি এই একই ধরনের আচরণ আগামীতে করেন, তাদের উপরে কিন্তু আস্থার সংকট তৈরি হবে। তারা যেন পূর্বের ন্যায় কোনো দলীয় নির্বাচন কমিশনে পরিণত না হয়। যদি এইরকম তাদের ভিতরকার কারো চিন্তা বা চেষ্টা থাকে, তাহলে তাদের পরিণতি তাদের পূর্বসূরিদের মতোই হবে। চট্টগ্রামের দুঃখ জলবদ্ধতা কমিয়ে আনা, খেলার মাঠ সংস্কার, বন্দর থেকে পাওনা আদায়, বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা খাতে গত এক বছরে পরিবর্তন এনেছে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তবে মশক নিধনে ব্যর্থ হয়েছেন বলে দাবি নগরবাসীর। কাউন্সিলর না থাকা ও সরকার থেকে প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় বেগ পেতে হচ্ছে নগরপিতার। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চ্যালেঞ্জ বেশি, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে খুব ভালোবাসি। চরম রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে 2024 সালের 5 নভেম্বর চট্টগ্রাম সিটি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার শাহাদাত হোসেন। দীর্ঘ 3 যুগের বড় সমস্যা জলাবদ্ধতা নিরসন, ক্লিন ও গ্রিন সিটি সহ নানা চ্যালেঞ্জ গ্রহণের ঘোষণা দেন তিনি। ক্ষমতা নেয়ার গত এক বছর মূল্যায়নে সফলতা ব্যর্থতা দুটি আছে মেয়রের কাঁধে। তবে বড় সাফল্য দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন। সিটি কর্পোরেশনের উদ্যোগে 21টি খাল খনন ও অন্যান্য খাল চিহ্নিত করে পরিষ্কার রাখাই বড় ধরনের সফলতা পেয়েছেন। এবার 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ ঘোষণা দিয়ে ইতিমধ্যে বাকুলিয়া, মহসিন কলেজ ও বিডিআর মাঠ সহ 15টির বেশি মাঠ সংস্কার করে সফলতার পাল্লা ভারী করেছেন। উচ্ছেদ করেছেন নিজ দলের ব্যানার ফেস্টুনও। তবে কাউন্সিলর না থাকা ও সরকার থেকে বরাদ্দ না পাওয়ায় বেগ পেতে হচ্ছে নগরপিতার। বড় সমস্যাটা গত 3 দশকে ছিল, সেটা হচ্ছে ওয়াটার লগিং প্রবলেম, জলাবদ্ধতা। কাজে এই ওয়াটার লগিং প্রবলেমের জায়গায় আমি মনে করি ইনশাল্লাহ আমরা সমস্ত সংস্থাকে একসাথে নিয়ে 50 to 60% আমরা সেটা মিনিমাইজ করতে পেরেছি। বন্ধ থেকে পাওনা 100 কোটি টাকা আদায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধার, স্টুডেন্ট হেলথ কার্ড বিতরণ, বর্জ্যকে সম্পদে রূপান্তর সহ নানা কাজে সফল মেয়র। তবে এখনও দখলমুক্ত করতে পারেনি নিউ মার্কেট ও রিয়াজউদ্দিন বাজার সহ নানা ফুটপাত। নগরবাসী বলছে মশক নিধন করতে না পারায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে এবছর। ফুটপাতও হাঁটার জায়গায় নাই, বেদখল। যে কোনো কাজটা আমরা ডেনে ফেলতেছি, যেখানে ইচ্ছে সেখানে ফেলতেছি। তো বৃষ্টি পড়তেছে, পানি জমতেছে, এই কারণে মশাটা আমাদের আরো বেশি হয়। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যানজট, এটা মুক্ত হইতে হবে। তবে বিশিষ্টজনরা বলছেন গণমানুষের প্রত্যাশা পূরণে আরও কাজ করতে হবে। বাজারের দ্রব্যমূল্য সহ সবকিছু যদি একটু সেখানে যদি মেয়রের ইনভলভমেন্ট থাকে, তাহলে হয়তো জনগণের প্রত্যাশা অনেকাংশ পূরণ হবে। 2024 সালের 1 অক্টোবর আদালতের রায়ের পর 3 নভেম্বর শপথ নেন। পরে 5 নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে ওসমানিয়া পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কালুরঘাট শিল্পাঞ্চলে ব্রিজটি উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই সেতু ও সংযোগ সড়কটি নির্মাণ ব্যয় হয়েছে 6.5 কোটি টাকা। এ সময় সিটি মেয়র জানান, চট্টগ্রাম শিল্পাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ওসমানিয়া গার্ডার ব্রিজ একটি বড় সাফল্য। বর্তমানে এই এলাকায় প্রায় 100 কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। আরও 50টি বড় রাস্তা ও সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। বর্ষা শেষ হলেও কুড়িগ্রামে থামছে না নদ নদীর ভাঙন। বৃষ্টি ও উজানের ঢলে আবারও আগ্রাসী হয়ে উঠেছে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা।
গত এক সপ্তাহের ভাঙনে বসতভিটা হারিয়েছে অন্তত 50টি পরিবার। তবে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ ভুক্তভোগীদের। আর পানি নেমে গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট দপ্তরের। বাচ্চা সৈকতের পাঠানো তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। কার্তিকের মাঝামাঝিতেও সামান্য পানির চাপে ভেঙে পড়েছে নদীর পাড়। একদিকে ভাঙনের কবলে পড়া বাসিন্দারা সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি, অন্যদিকে বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছে শতাধিক পরিবার। কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী এবং রৌমারী উপজেলায় নতুন করে 10টি পয়েন্টে তীব্র হয়েছে দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর ভাঙন। গত এক সপ্তাহে ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত 50টি পরিবার। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। তবে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। দিন করে দিন খাই, এটা আমাদের মনে করে বাচ্চা কথা নিয়ে যাবো কোথায়? আমার বাড়ি ভাঙি যাবেন যে আমরা নদীর কান্ডারিতে বসি আছি, কোনো পথ নাই। আমার এখানে স্কুল আছে, এখানে কমপ্লেক্স আছে, এখানে মাদ্রাসা আছে, তো এগুলো ভাঙিলে এগুলো যাবে কোথায়? সরকার যদি কিছু সাহায্য করে, যদি নদীর শাসন করে, তাহলে আমরা বাঁচতে পারি। এদিকে বরাদ্দ পাওয়া সাপেক্ষে পানি কমে গেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জিও ব্যাগের দিয়ে সরোয়ার পরে একটি প্যাকেজের কাজ চলমান আছে, বানিয়াপাড়াতেও একটি চলছে। স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ দিয়ে এই বর্ষা শেষ হওয়া মাত্রই যেন কাজ করা যায়, সে ব্যাপারে আমরা প্রক্রিয়া করছি। চলতি বছরে কুড়িগ্রামের 9 উপজেলায় ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তা ও গঙ্গাধরের ভাঙনে বসতভিটা হারিয়েছেন 2000-এর বেশি পরিবার। সময় সংবাদ, কুড়িগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতির মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ 2 শীর্ষ কর্মকর্তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। মামলার বিবরণীতে জানা যায়, প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপক শাহ আলম জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্রে জন্মসাল পরিবর্তন করে অবসরের পর অতিরিক্ত 1 বছর চাকরিতে রয়েছেন। এ সময় তিনি 74,04,000-এর বেশি টাকা বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেন। এ ঘটনায় শাহ আলম, নুরুল আফসার ও নসিবুজ্জামান তালুকদারের বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানটির উপ মহাব্যবস্থাপক আবুল পাশার। মামলা দায়েরের পরেই দেশ ত্যাগ করেন প্রধান আসামি শাহ আলম। অন্য দুজনের জামিনের মেয়াদ শেষ হওয়ায় দুপুরে নিম্ন আদালতে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক শারমিন জাহান আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। যশোরে ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে নওয়াপাড়ায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার সাবেক ম্যানেজার সহ কিছু কর্মকর্তা ব্যক্তিগত স্বার্থে ব্যাংকের কোটি কোটি টাকার অর্থনৈতিক লেনদেন করেন। বিষয়টি জানাজানি হলে নিজেদের অপরাধ আড়াল করতে ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা দায়ের করেন বলে দাবি তোলেন তারা। এ সময় মানববন্ধনকারীরা অবিলম্বে দুদকের দায়ের করা মামলা প্রত্যাহার সহ জড়িত ব্যাংক কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কয়েক দফা সময় বাড়িয়েও শেষ করা যায়নি রংপুরের কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ। এসব প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর মধ্যে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের কাজ 98% হলেও নভ থিয়েটার ও হাইটেক পার্কের কাজ হয়েছে মাত্র 40%। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, উত্তরাঞ্চলের আইটি শিল্পকে এগিয়ে নিতে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা উচিত। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। 10.77 একর জায়গার উপর নির্মিত রংপুর হাইটেক পার্কে থাকবে অবকাঠামো স্থাপন, মানব সম্পদ উন্নয়ন ও আইটি শিল্পের বিকাশে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন। তবে 4 বছরে কাজ হয়েছে মাত্র 38%। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2024 সালের জুনে। তবে 2 দফা সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2026-এর জুনে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রংপুর নব থিয়েটার নির্মাণ ব্যয় 417,65,00,000 টাকা, যার একটি বড় অংশ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের সময়সীমা 2024 সাল। তবে নতুন করে বাড়ানো হয়েছে সময়, আর কাজ সম্পন্ন হয়েছে মাত্র 40%। যদি এটা কমপ্লিট হয়ে যায় দ্রুত, তখন আমরা 1 বছর বা 6 মাস অপেক্ষা করে এখানে আমরা শিখতে পারতাম। এখান থেকে ট্রেনিং করে নিজেরা কিছু আর্ন করতে পারতাম বা আমাদের কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হতো। আইটি পার্কটা যদি হইতো তাহলে অনেক বেকার কর্ম
কর্মসংস্থান সৃষ্টি হইতো, তারা আউটসোর্সিং করতো। 70 কোটি টাকা ব্যয়ে রংপুর আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের কাজ শুরু হয় 2017 সালে। শেষ হওয়ার কথা 2025 সালের জুনে। 98% কাজ শেষ হলেও সময় বাড়ানো হয়েছে 1 বছর। কিছু ত্রুটিপূর্ণ কাজ রয়েছে যেগুলো চলমান, তবে এগুলো আশা করতেছি এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। উত্তরের আইটি শিল্পকে এগিয়ে নিতে এসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ প্রযুক্তিবিদদের। এই কাজগুলো যদি দ্রুত সম্পন্ন হয় তাহলে ডেফিনেটলি আমরা খুব দ্রুত এগিয়ে যাব এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে যাদের হাত ধরে এই আইটি ইন্ডাস্ট্রিটা গড়ে উঠছে তারাও অনেক বেশি উৎফুল্ল হবে এবং তারা এনার্জি নিয়ে কাজ করবে। রংপুর অঞ্চলের প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তি বিশ্ববাজারে তুলে ধরতে এসব প্রকল্প শুধু বাস্তবায়নই নয়, চালুরও তাগিদ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 7 বছরেও শেষ হয়নি দিনাজপুরের বিরল ও সদর উপজেলার সংযোগস্থল পুনর্ভবা নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ। এখনও বাকি 30%। যাতায়াত ভোগান্তিতে 2 উপজেলার কয়েক লাখ মানুষ। দ্রুত ব্রিজটির নির্মাণ শেষ করার দাবি তাদের। গোলাম নবী দুলালের তথ্য, মজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। গবাদি পশু ও গৃহস্থালী পণ্য সহ জীবনের ঝুঁকি নিয়ে এভাবে নদী পারাপার হচ্ছেন দিনাজপুর সদর ও বিরল উপজেলার বাসিন্দারা। অথচ পাশেই বছরের পর বছর ধরে চলছে দৃষ্টিনন্দন সেতুর নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও এলজিইডির উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে কাজের অগ্রগতি স্থবির হয়ে আছে। দুই পাশের গ্রামগুলোর বাসিন্দাদের পারাপারের একমাত্র ভরসা নৌকা। বর্ষায় নদীতে স্রোত থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় শিক্ষার্থী সহ সব বয়সী মানুষকে। এরই মধ্যে নৌকা ডুবে 2 স্কুল শিক্ষার্থীর মৃত্যুও হয়েছে। এছাড়া সড়ক যোগাযোগের অভাবে কৃষক সময় মতো পণ্য বাজারে নিতে না পারায় ভালো দামও পাচ্ছেন না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এই ব্রিজটা যদি দ্রুত গতিতে হতো তাহলে এই ধান চালটা আমরা খুব সহজলি যেতে পারতাম। এই নৌকা দিয়ে পার হতে কখনো নৌকা ডুবে যায়, রোগী ঠিক টাইম মতন যাওয়া পাচ্ছে না, রোগী ঠিক টাইম মতন না পৌঁছলে আমাদের চিকিৎসা হচ্ছে না। খুব তাড়াতাড়ি ব্রিজটি যেন নির্মাণের ব্যবস্থা করে, তাহলে দুর্ভোগটি আসলে ছাত্রছাত্রীদের দুর্ভোগটা শেষ হয়ে যাবে। এদিকে এলজিইডি বলছে গুণগত মান ঠিক রেখে নকশা অনুযায়ী করা হচ্ছে সেতুর কাজ। এরই মধ্যে 70% কাজ শেষ হয়েছে। কেটেছে ভূমি অধিগ্রহণ জটিলতাও। 25টি গার্ডারের মধ্যে 25টি গার্ডারের কাজ সম্পন্ন হয়েছে এবং 5টি স্ল্যাবের মধ্যে 4টি স্ল্যাবের কাজ সম্পন্ন হয়েছে এবং 1টি স্ল্যাবের কাজ বাকি আছে। এটা খুব শিগগির আমরা এই স্ল্যাবের কাজ সম্পন্ন করে দিলে মূল ব্রিজের মূল যে কাঠামো সেটার কাজ সম্পন্ন হয়ে যাবে। 2018 সালের 25 সেপ্টেম্বর পুনর্ভবা নদীর বসন্তপুর ঘাটে 27 কোটি 68 লাখ টাকা ব্যয়ে 250 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। সময় সংবাদ, দিনাজপুর। ঠাকুরগাঁওয়ের স্কুল মাঠে পশুর হাট। চিৎকার চেঁচামেচি আর দুর্গন্ধে ব্যাহত হচ্ছে পাঠদান। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হাটটি অন্য জায়গায় সরানোর দাবি শিক্ষক শিক্ষার্থীদের। আর প্রশাসন বলছেন হাট সরিয়ে নিতে জায়গা নির্ধারণের চেষ্টা চলছে। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। জেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার পথ পাড়ি দিলেই ঠাকুরগাঁও ঢাকা মহাসড়কের পাশেই বড় খোঁচাবাড়ি এলাকায় দেখা মিলবে এই পশুর হাটটি। আর হাটটি বসে কোনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৌলতপুর সলেমান আলী খান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। স্কুল মাঠে বছরের পর বছর ধরে হাটটি পরিচালিত হওয়ায় চিৎকার চেঁচামেচি আর দুর্গন্ধে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে খেলাধুলা ও শরীর চর্চা থেকে। অন্যদিকে পশু বিক্রির পর প্রতিষ্ঠানের বারান্দাতেই চলে অর্থ লেনদেনের কাজ। বহিরাগতদের আনাগোনায় নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। এমন অবস্থায় স্কুল কর্তৃপক্ষ হাটটি সরিয়ে নিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলেও হয়নি সমাধান। গরুর মলমূত্রের জন্য অনেক দুর্গন্ধ হয়। আমরা আমাদের টয়লেটে সঠিক মতো যেতে পারি না, স্কুলে আসতে কষ্ট হয়, আমাদের ক্লাস করতে কষ্ট হয়। স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। বাচ্চাগুলো এখানে যে খেলাধুলা করবে, এখানে যে বাচ্চাগুলো যে এখানে একটা করবে সেই পরিবেশটা নেই। স্কুলের মাঠে হাট রাখাটা পরিবেশ দূষণ, ছেলে মেয়ের অসুবিধা হচ্ছে। আর বরাবরের মতো দায় সারা জবাব জেলা প্রশাসকের। বিদ্যালয়ের মাঠ থেকে গোহাটা সরানোর জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদনের সুফলতা পাইনি আমরা। যদি উদ্ধরণ কর্তৃপক্ষ এই বিষয়টির একটা সুষ্ঠু সমাধান টানে বা অন্যত্র অন্য কোনো জায়গায় গোহাটা সরাই নিয়ে যায়, তাহলে বিদ্যালয়ে
শিক্ষার্থী সহ আমরা সবাই উপকৃত হব। স্কুলের মাঠে আসলে হাট তো কখনোই কাম্য নয় এবং আমরা ব্যাপারটা দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার বসে বড় খোঁচাবাড়ি পশুর হাট। 2 যুগের বেশি সময় ধরে এই পশুর হাটটি পরিচালিত হয়ে আসছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থীদের অভিযোগ, পিডিও ট্রেনিংয়ের দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর টিটু চৌধুরী তাদের টিটিসির সামনের আশা এন্টারপ্রাইজ নামে একটি কম্পিউটারের দোকানে যাবতীয় কাজ করার নির্দেশনা দিয়েছেন। সেখানে প্রতিজনের কাছ থেকে 600 থেকে 700 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তবে সরকারি ফির বাইরে বাড়তি টাকা নেয়ার অপরাধ বলছেন সংশ্লিষ্টরা। বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধা শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি পর্যায়ে 3 দিনের প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন বা পিডিও প্রশিক্ষণ দেয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি ফি 200 টাকা ও অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 210 টাকা সহ মোট 410 টাকা নেয়ার বিধান রয়েছে। তবে সরকারি খরচের বাইরেও অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে প্রশিক্ষণার্থীদের। তাদের অভিযোগ, পিডিও ট্রেনিংয়ের দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর টিটু চৌধুরী তাদের টিটিসির সামনের আশা এন্টারপ্রাইজ নামে একটি কম্পিউটার দোকানে যাবতীয় কাজ করার নির্দেশনা দিয়েছেন, যেখানে প্রতিজনের কাছ থেকে 600 থেকে 700 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এমনকি অনেককেই দেয়া হচ্ছে না কোনো রসিদ। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি প্রশিক্ষণার্থীদের। আমাদেরকে মানে টোকেন যে দেয় না রুমে ঢোকার জন্য, এই টোকেনটাও দেয়নি, কিন্তু 700 টাকা নিয়ে নিছি। আশা এন্টারপ্রাইজ ওখানে যান, ওখানে গেলে আপনার এমইটিএসের জন্য 300 টাকা নেয়, আর ওই যে আপনার এই সার্টিফিকেটের জন্য 100 টাকা নেয়। আমাদের রেট কত, 400, 600 না 700 এটা আমরা জানি না। দোকানদাররা বলতেছে 600 লাগবে, আমরা 600 দিচ্ছি। আরে সব কাগজপত্র অফিসে জমা দেয়, আমাদের কোনো ডকুমেন্টই দেয় না। এটা বন্ধ অবশ্যই প্রয়োজন। অভিযুক্ত কোঅর্ডিনেটর বলছেন, প্রশিক্ষণার্থীদের হয়রানি থেকে বাঁচাতেই তিনি একটি দোকান নির্ধারণ করে দিয়েছেন। তাদেরকে যদি আমি যে কোনো কম্পিউটারের দোকানে পাঠিয়ে দিই, তখন তারা 500, 700, 1000, 1500 টাকা নেয়। এটা যাতে না হয়, হয়রানির শিকার যেন না হয়, একটা চিপ রেটে যেন করে দেয়, সেই হিসাবে আমি ওই কম্পিউটারের দোকানে পাঠাই। এইখানে দুর্নীতি বা এখানে ধান্দাবাজির কোনো অপশন নাই। তবে সরকারি ফির বাইরে বাড়তি টাকা নেয়া অপরাধ বলছেন সংশ্লিষ্টরা। তাদেরকে আমি বলেছি বিএমইটি রেজিস্ট্রেশন 200 টাকা, আর 202 টাকা হলো আপনার আমার প্রতিষ্ঠানে দিতে হয়, সেটা দিতে হয় 202 টাকা, সেটা বিএমইটি নির্ধারিত। তো এর বাইরে আসলে ওদের কোনো খরচ নাই। সেটা কম্পিউটারের দোকানে সর্বোচ্চ 450 টাকা নিতে পারে, এর বাইরে আসলে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। অনেকে 500-600 টাকা দিয়েও রেজিস্ট্রেশন করছে বাইরে থেকে, দোকান থেকে। কিন্তু আমাদের কাছে যদি আসে কেউ, তাহলে আমাদের কাছে 210 টাকা রেজিস্ট্রেশন ফি আর পিডিও ভর্তি ফি 200 টাকা। প্রতি মাসে গাইবান্ধা টিটিসি ও জেলা কর্মসংস্থান অফিস থেকে 6 শতাধিক বিদেশগামী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। শীতের সবজির সরবরাহ শুরু হলেও নাগালে আসেনি দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া মহাস্থান গড় সবজির মোকামে আছেন সহকর্মী আব্দুল আউয়াল। চলে যাচ্ছি তার কাছে। আউয়াল, দেশের সবচাইতে বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থানগড় হাটে কিন্তু আসলে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, ফুলকপি, পটল, বাঁধাকপি, মূলা, প্রচুর বৈশহ, করলা এবং অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। তবে এই শীতকালীন যে সবজিগুলো সেগুলো সরবরাহ কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত না থাকায় আসলে এই শীতকালীন সবজিগুলো কিন্তু অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে শীতের অন্যতম আকর্ষণ যে সবজি ফুলকপি কিন্তু আজকে পাইকারিতে 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে, যেটি খুচরা পর্যায়ে গিয়ে আসলে হাত বদলে আরো 10 থেকে 15 বা 20 টাকা বেশি পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এছাড়াও মূলা বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজিতে। এর পাশাপাশি অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে, মিষ্টি লাউ থেকে শুরু করে অন্যান্য যে সবজিগুলো সেগুলোর দাম কিন্তু আসলে কেজিতে 40 টাকা থেকে শুরু করে 50 থেকে 60 টাকার মধ্যে, অর্থাৎ অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি যেটি দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ কিন্তু আসলে পাইকারিতে কেজিতে
80 থেকে 85 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি হাট বদলের সঙ্গে খুচরা বাজারে গিয়ে আসলে পেঁয়াজের দাম ঠেকছে প্রায় 100 টাকা। এর জন্য কিন্তু আসলে ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে আসলে মৌসুমের শেষ সময় হয় পর্যাপ্ত পেঁয়াজ কিন্তু আসলে কৃষকদের হাতে না থাকায়, মাঠ পর্যায়ে না থাকায় অপর্যাপ্ততার কারণে কিন্তু আসলে এই যে পেঁয়াজের দাম সেটি কিন্তু বেড়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত শীতের যেই এই মৌসুম শুরু হয়েছে, পর্যাপ্ত যে সরবরাহ সেটি না আসার জন্য কিন্তু আসলে কৃষকরা এই যে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়াকে কিন্তু তারা দায়ী করছেন। এবং এই যে মহাস্থানগড় সবজির মোকাম রয়েছে, সেই মহাস্থানগড় সবজির মোকাম থেকে কিন্তু আসলে প্রতিদিন প্রায় শীতের যখন তীব্রতা বাড়ে 50 থেকে 70টি ট্রাকে করে আসলে সবজিগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হবে। তো বগুড়া থেকে শীতকালীন যে সবজির আগমন করছে বাজারে, এই নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম বগুড়ার মহাস্থানগড় থেকে। বেসরকারি পর্যায়ে আরও 1 লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে 222 জন আমদানিকারক 30 নভেম্বরের মধ্যে 1 লাখ টন চাল আমদানির অনুমোদন দেয়া হয়। এর আগে 5 লাখ টন চাল ও আমদানির অনুমতি দেয়া হয়েছিল। তবে দেশে চালের বাজার স্থিতিশীল না হওয়ায় নতুন করে চাল আমদানির অনুমোদন দেয় খাদ্য মন্ত্রণালয়। হিলির আমদানিকারকরা বলছেন, এ মুহূর্তে ভারতে আমন মৌসুমে আমদানি পর্যায়ে দাম 4 থেকে 5 টাকা কম পাওয়া যাবে। সরকারের এই সিদ্ধান্তে চালের সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা কমে আসবে বলেও ধারণা তাদের। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রংপুর বিভাগের 8 জেলায় প্রায় 2000 হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র কদিন পরেই যে ধান ঘরে তুলতে প্রস্তুত ছিল কৃষক, তা এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। তরিকুল ইসলাম এর ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে হেলে পড়ে আছে জমির পাকা ও আধা পাকা ধান। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মাটির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন। টানা 4 দিনের বৃষ্টিতে রংপুর, দিনাজপুর, নীলফামারী সহ বিভাগের 8 জেলার প্রায় 2000 হেক্টর জমির পাকা ও আধা পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমির ধান মাটিতে হেলে পড়েছে, কিছু আবার ডুবে গেছে পানির নিচে। এতে দিশেহারা কৃষক। পানি যে পড়ে গেছে ধান গুলে তল তো ভিজি গেলে গাছ বাড়াইবে, তল পচি যাইবে। সবগুলো ধান পড়ে গেছে, তাতে এবার আবার লস। আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধান চাল এই ক্ষেতের উপরে আমাদের কিন্তু পেটে নির্ভরশীল। এতে মনে করো কৃষণ মনে করো দাম দেওয়ান একটা গ্রাম কামলা মূল্য 700 টাকা। যে জায়গায় এখন 10 মণ 12 মণ হইলে হয়, এই জায়গায় এখন 7 মণ 6 মণ ধান হবে। এটা এখন আমাদের এখন লস। তবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষক মন্ত্রী খুবই তৎপর রয়েছে। যেখানে যেখানে এই সমস্যাগুলো হয়েছে সেখানে উপসহকারীরা যাচ্ছে এবং কৃষকদের পরামর্শ দিচ্ছে। আমরা ক্ষতিগ্রস্তের রিপোর্ট সরকারকে, সরকার কৃষি মন্ত্রণালয়ে পাঠাবো। তারা অবশ্যই বিষয়টা প্রতিবার পুনর্বাসন হিসেবে সেটা বিবেচনা করে প্রণোদনা দেওয়া হয়। কৃষি বিভাগের তথ্য মতে টানা বৃষ্টিতে রংপুর অঞ্চলে 1214 হেক্টর ও দিনাজপুর অঞ্চলে 581 হেক্টর সহ মোট 1795 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সম্প্রতি উজানের ঢল ও বৃষ্টিতে রাজশাহীতে ভেসে গেছে প্রায় 1000 খানেক পুকুর। এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে। মাছের সরবরাহ কম। রাজশাহীর নওদাপাড়া পাইকারি বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মওদুদ রানা। সপ্তাহের মধ্যে বাজার জমজমাট এবং ক্রেতা সাধারণের যে চাহিদা, সেই চাহিদা বেড়েছে, যার ফলে হঠাৎ করে দাম কিছুটা বেড়েছে। আমি রয়েছি রাজশাহীর নওদাপাড়ার পাইকারি যে মাছ বাজার, সেই মাছ বাজারে, এবং এখানকার যারা মাছ নিয়ে এসেছেন তারা যেটি বলছেন যে অতি সম্প্রতি রাজশাহী অঞ্চলের উপর দিয়ে অতি বৃষ্টি হয়েছে এবং একই সাথে যে উজানের ঢল, সেটির কারণে রাজশাহীর গোদাগাড়ি এবং তানোর অঞ্চলে প্রায় 1000 পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এবং যেহেতু অতিবৃষ্টি হয়েছে এবং পুকুরগুলো এখন টইটুম্বুর, ফলে তারা যে মাছ ধরার সেটি তাদের যেমন ব্যাহত হচ্ছে, তেমনি তারা অনেক চেষ্টা করেও খুব বেশি পরিমাণ মাছ ধরতে পারছেন না। অন্যদিকে বেশিরভাগ পুকুরের পানিতে যে মাছগুলো ছিল সেগুলো ভেসে যাওয়ার কারণে এক ধরনের মাছের সংকটও রয়েছে। সেই কারণে বাজারে আসলে খুবই কম মাছ উঠেছে এবং বাজারে কম মাছ ওঠার কারণে যারা ক্রেতারা রয়েছেন তাদের যে চাহিদা, সেই চাহিদাটি বেড়েছে। অর্থাৎ বাজারে সরবরাহ কম, ক্রেতা চাহিদা বেশি, যার কারণে
অন্যান্য দিনের তুলনায় আজকে মাছের দাম অনেক বেশি এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন যে গত এক সপ্তাহের মধ্যে রেকর্ড সংখ্যক মাছের দাম বেড়েছে এবং আমরা যেটি সকাল থেকে দেখছি যে অনেক ক্রেতা আসলে মাছ কিনতে এসে ফিরে গিয়েছেন। আমি যদি বাজারের চিত্রটা একটু বলি, সেটি এখানে রুই মাছ যেগুলো ছোট থেকে মাঝারি অর্থাৎ 1 কেজি থেকে 3 কেজির মতো বিক্রি হচ্ছে সেগুলো 280 টাকা থেকে 400 টাকা। কাতলা মাছ 1 কেজি থেকে 2.5 কেজি ওজনের সেগুলো 250 টাকা থেকে 330 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। দেশি যে টাকি মাছগুলো রয়েছে সেগুলো 150 টাকা থেকে 400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পাবদা মাছ যেটি চাষের সেটি বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 350 টাকা। সিলভার কাপ মাছ 250 টাকা থেকে 280 টাকা, এটি 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের। মৃগেল মাছ 220 টাকা থেকে 250 টাকা এবং পাঙাশ মাছ প্রতি কেজি ওজনের 150 টাকা দরে বিক্রি হচ্ছে। সরপুঁটি বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকার মধ্যে। দেশি যে পুঁটি মাছগুলো রয়েছে সেগুলো প্রতি কেজি 35 থেকে 50 টাকার মধ্যে এবং অন্যান্য যেসব দেশি মাছগুলো রয়েছে সেগুলো 150 টাকা থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মাছের সরবরাহ না বাড়লে এই যে বাড়ন্ত বাজার সেটি থাকবে। এই ছিল রাজশাহীর বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী মওদুদ রানা যুক্ত ছিলেন রাজশাহী থেকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ। জরিপে একমাত্র মুসলিম প্রার্থী ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানি এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। নির্বাচন ঘিরে এখন উৎসবের নগরী নিউ ইয়র্ক। টানটান উত্তেজনার এই নির্বাচনে বাংলাদেশি ভোটাররাও 2 শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যে রেকর্ড সংখ্যক প্রায় 7.5 লাখ আগাম ভোট পড়েছে। শুধু নিউ ইয়র্কেই নয়, যুক্তরাষ্ট্র জুড়েই অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে থাকছে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন পদে ভোট হবে। তবে সবকিছু ছাপিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের দিকেই এখন সবার নজর। নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক শহরে এখন উৎসব আমেজ। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী 2 মেয়র প্রার্থী ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানি ও স্বতন্ত্র অ্যান্ড্রু কুমোর সমর্থকরা বিরামহীন প্রচারণা চালিয়েছেন, যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া আর কোনো ভোটে এমন দেখা যায় না। মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ও ভারতীয় ভোটাররাও, যেখানে ধর্মীয় ইস্যুর পাশাপাশি নির্বাচনী ইশতেহারের বিভিন্ন স্পর্শকাতর বিষয় প্রাধান্য পাচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে মামদানি, কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া সহ মেয়র প্রার্থী হয়েছেন 8 জন। মোট ভোটার 62 লাখ। ইতিমধ্যে রেকর্ড সংখ্যক 7,35,000-এরও বেশি আগাম ভোট দিয়েছেন। নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাইদ এবং কাউন্সিলর পদে শাহানা হানিফ আবারও প্রার্থী হয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন এখন শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি জয়ী হলে তিনিই হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। আর এসব নিয়ে নানামুখী আলোচনায় এখন সরগরম মার্কিন রাজনীতি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সরকারি ও বিরোধী দলের বিরুদ্ধে এবং রাজনৈতিক টানাপোড়েনে যুক্তরাষ্ট্রের শাটডাউন স্মরণকালের দীর্ঘ ও জটিল আকার ধারণ করেছে। ব্যাপক বিপর্যয়ের মুখে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্টে থাকছে বিস্তারিত। অচলাবস্থা কাটানোর পথ এখনো কুয়াশাচ্ছন্ন। আশার আলোরেখা যেন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। কারণ একটাই, প্রধান 2 রাজনৈতিক দলের বিরোধ এখন তুঙ্গে। জাতীয় স্বার্থে ঐক্যের পরিবর্তে তারা প্রাধান্য দিচ্ছে নিজেদের স্বার্থ। এ কারণে দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রমে শাটডাউন পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, ব্যাহত হচ্ছে দেশটির শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ নানা নাগরিক সুবিধা। রিপাবলিকান ডেমোক্র্যাট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদন না পাওয়ায় গেল মাসের 1 অক্টোবর থেকে শুরু শাটডাউন।
গেল 1 মাসেও মেলেনি এর সমাধান, বরং দু দলের মধ্যে তিক্ততা বেড়েছে বহুগুণে। এতে আরও ঘনীভূত হচ্ছে সংকট। অর্থ বরাদ্দ বিল নিয়ে সরকারি দল রিপাবলিকান ও বিরোধী দল ডেমোক্র্যাটদের মধ্যে বারবার ভোট হলেও সমাধানে পৌঁছাতে পারেনি কেউই। বাজেট নিয়ে সমঝোতা না হওয়ায় সাময়িকভাবে স্থগিত হয়েছে বেশ কিছু সরকারি সেবা। চাকরি হারিয়ে বেকার হয়ে পথে নেমেছেন অনেক মার্কিনী। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। আগে আমার যে ধরনের কাস্টমার আসতো সেই ধরনের একটা অনেক কমে গেছে। ওভারঅল আমেরিকার ইকোনমি এবং এই গভর্নমেন্ট শাটডাউনের একটা বিরাট ইম্প্যাক্ট সব জায়গায় এখন হচ্ছে। দুইটা পার্টি যদি একসাথে সমঝোতা না আসে তাহলে আমেরিকান পিপলদের উপর যে একটা বিরাট রকমের একটা জামালা এসে পড়ে যাবে। আগের সবগুলো সরকারি শাটডাউন কাটিয়ে উঠতে দুদলই রাতভর আলোচনায় বসে সমাধান করলেও এবার সেই সহযোগিতার মনোভাব একেবারেই অনুপস্থিত। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘতম এই অচলাবস্থা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির মাত্রা সপ্তাহে কমাতে পারে 0.2%। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ঘূর্ণিঝড় কালমায়গি আঘাত হানার আগেই উপকূলীয় এলাকাগুলোতে থেকে হাজারো বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে ফিলিপিন্স সরকার। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতেই তারা 2 দিন ধরে বাসিন্দাদের স্থানান্তরের কার্যক্রম চালাচ্ছেন। জেলেদেরকে তীরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়টি প্রতি ঘন্টায় 25 কিলোমিটার বেগে ফিলিপিন্স উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে, যা সোমবার রাত বা মঙ্গলবার ভোর নাগাদ আঘাত হানতে পারে। চলতি বছরের সেপ্টেম্বরেই 2টি বড় ঝড় আঘাত হানে দেশটিতে। এতে বেশ কয়েকজন নিহত হন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে নাইজেরিয়ায়। জাতিসংঘের সাবেক গণহত্যা প্রসিকিউটর চার্লস এডিওগুন ফিলিপস বলছেন, এমন কোনো পদক্ষেপ নেয়ার আগে অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন। এরই মধ্যে দেশটির সংবাদ মাধ্যমগুলো এটিকে সার্বভৌমত্ব হস্তক্ষেপের হুমকি হিসেবে দেখছে। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, বিদেশি সামরিক হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। লাগোসের সংবাদপত্রগুলোতে ট্রাম্পের হুমকির খবর শিরোনামে এসেছে। ভ্যানগার্ড লিখেছে, নাইজেরিয়াকে আক্রমণের পরিকল্পনায় ক্ষোভ ট্রাম্পের। ডেইলি ট্রাস্টের শিরোনামে লেখা, নাইজেরিয়ানরা মার্কিন হুমকির নিন্দা জানিয়েছে। অন্য শিরোনামগুলোতেও উঠে এসেছে প্রভাব ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নানা মত। এরই মধ্যে জাতিসংঘের সাবেক গণহত্যা প্রসিকিউটর চার্লস এডিওগুন ফিলিপস এক সাক্ষাৎকারে বলেছেন, আন্তর্জাতিকভাবে কোনো সামরিক হস্তক্ষেপ করতে হলে প্রথমেই বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে আসা হয়। সেখানে সমন্বিত আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপের আগে পদ্ধতি অপরিহার্য। তিনি আরো বলেন, 1948 সালের গণহত্যা কনভেনশন অনুযায়ী কোনো দেশ যদি অন্য দেশে গণহত্যার সম্ভাবনা দেখে তবে আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে। গণহত্যার বিধি লঙ্ঘন এতই গুরুতর যে এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য সরাসরি ক্ষতিগ্রস্ত হতে হবে না। তবে গণহত্যার প্রমাণ দেখাতে হলে প্রমাণ করতে হবে রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ বা সহযোগিতা। প্রসিকিউটরদের দেখাতে হবে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল কিনা, যেমন ধর্মীয়, রাজনৈতিক বা জাতিগত ভিত্তিতে। চার্লস এডিওগুন ফিলিপস আরো বলেন, রাষ্ট্রের সক্রিয় ভূমিকা ছাড়া গণহত্যা প্রমাণ করা সম্ভব নয়। নাইজেরিয়ার নাগরিকরাও উদ্বিগ্ন। ধর্ম ও সার্বভৌমত্বের প্রশ্ন উত্থাপন করছে তারা। কিছু সংবাদপত্র প্রশ্ন তুলেছে, বিশেষ নজরদারির তালিকায় নাম অন্তর্ভুক্ত হলে দেশটির কি প্রভাব হবে। তবে কূটনৈতিক মহলে জোরালো প্রশ্ন, ট্রাম্পের এই আগ্রহ কি সত্যি মানবাধিকারের জন্য, নাকি আফ্রিকার লিথিয়াম, কোবাল্ট ও নিকেল মজুদের প্রতি টান। যদিও দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, নাইজেরিয়ার সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে, তাই বিদেশি সামরিক হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। নাদিম মারজান, সময় সংবাদ। এবারও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। আয়োজকরা বলছেন, বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি যদি দিল্লি হয়ে আসে সেটি সবচেয়ে ভালো হয়। আগামী 22 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারে থিম কান্ট্রি আর্জেন্টিনা। প্রতি বছরেই মতোই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
সল্টলেকের করুণাময়ী মেলা প্রাঙ্গণে বসছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই আন্তর্জাতিক আসরের আয়োজন করছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। গ্রেট ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, থাইল্যান্ড সহ প্রায় 16টি দেশ এবারের মেলায় অংশ নিচ্ছে। তবে গেল বছরের মতো এবারও বাংলাদেশ বাদ পড়বে কিনা সে প্রশ্নেই এখন সরগরম সাহিত্য মহল। সোমবার কলকাতার এক 5 তারকা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গিল্ডের শীর্ষ কর্মকর্তারা, থিম কান্ট্রির প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে মেলার থিম লোগো এবং মাস্কট উন্মোচন করেন। সে সময় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। গিল্ডের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় এ বিষয়ে বলেন, তারা চান বাংলাদেশ যেন দিল্লি হয়ে আসে। বাংলাদেশ নিয়ে তো একই কথা বলছি, আপনারা জানেন যে জিওপলিটিক্যাল সিচুয়েশন প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, ফলে আমাদের একটাই অনুরোধ, যা কিছু হোক দিল্লি হয়ে আসুক। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দিল্লি ঢাকা সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তার প্রভাব পড়ে ওই বছর বইমেলাতেও। সে বছর বাংলাদেশ অংশ নেয়নি। আর্জেন্টিনা 1996 সাল থেকে নিয়মিত অংশ নিয়ে কলকাতা বইমেলায় অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের প্যাভিলিয়ন। উচ্চমানের সাহিত্যকর্ম, শিল্পনির্মিত স্টল ও বিপুল পাঠক সমাগমের কারণে বহু বছর সেরা প্যাভিলিয়নের স্বীকৃতিও পেয়েছে তারা। আর সেই বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় দুই বাংলার সাহিত্যিক বন্ধনের সেতুবন্ধন ভেঙে যাওয়া নিয়েও উঠছে প্রশ্ন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে বেইজিং জানিয়েছে তারা দীর্ঘদিনের পরমাণু পরীক্ষা বন্ধ রাখার প্রতিশ্রুতি ভঙ্গ করেনি। রোববার এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও পাকিস্তান সবাই গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। এর পরদিনই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, চীন তার পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার প্রতিশ্রুতি মেনে চলছে এবং কখনো তা লঙ্ঘন করেনি। মাওনিংয়ের দাবি, শান্তিপূর্ণ উন্নয়ন ও আত্মরক্ষামূলক কৌশলই বেইজিংয়ের পরমাণু নীতির মূল ভিত্তি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর অভ্যন্তরীণ সামাজিক টানাপোড়েনে পড়েছে ইরান। একদিকে রয়েছে তরুণ প্রজন্মের সামাজিক স্বাধীনতার দাবি, অন্যদিকে কঠোর অবস্থান নিতে চাইছে ধর্মীয় রক্ষণশীল শক্তিগুলো। এতে সংস্কার ও নিয়ন্ত্রণের দ্বন্দ্বে দোলাচলে পড়েছে দেশটি। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে জনসমর্থন টিকিয়ে রাখতে সামাজিক নিয়ন্ত্রণে কিছুটা শিথিলতা আনার ইঙ্গিত দিয়েছে ইরান সরকার। বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তবে অনেকেই এসব পদক্ষেপকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। সরকারি উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করতে নতুন পদও তৈরি হয়েছে, কিন্তু অনেকে মনে করেন এসব পদক্ষেপে বাস্তব পরিবর্তনের চেয়ে প্রচারণায় বেশি গুরুত্ব পাচ্ছে। সামাজিক মাধ্যমে তরুণদের সমর্থন না পেয়ে সমালোচনার মুখে পড়েছেন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। এর মধ্যেই তেহরানের সঙ্গীত পরিবেশনা ও নৃত্য অনুষ্ঠান বন্ধ করে দেয়া, রেস্তোরাঁ ও দোকানপাট সিলগালা করার মতো ঘটনাগুলো সরকারের দ্বৈত অবস্থানকে আরও স্পষ্ট করেছে। হিজাব আইনসহ নানা সামাজিক বিধিনিষেধ শিথিলের আশ্বাস দেওয়া হলেও বাস্তব চিত্র ভিন্ন। নিরাপত্তা পরিষদের নির্দেশে কড়াকড়ি কিছুটা কমলেও শহরের রাস্তায় দেখা যাচ্ছে পূর্ণ নীতি পুলিশের তৎপরতা। নারীদের মোটরসাইকেল চালানোর অনুমোদন সম্পর্কিত বিলও পার্লামেন্টে কঠোর রক্ষণশীলদের বাধায় আটকে আছে। বিশ্লেষকদের মতে ইরানের ক্ষমতার ভারসাম্য এখন দুই বিপরীত শক্তির টানাপোড়েনে রয়েছে। এক পাশে পরিবর্তন চাওয়া তরুণ সমাজ, অন্য পাশে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় থাকা ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী। এই দ্বন্দ্বের মধ্যেই দেশটি রয়ে গেছে সংস্কার ও নিয়ন্ত্রণের দোলাচলে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গুঞ্জন সত্যি করে মোহাম্মদ আশরাফুলই হলেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে থাকবেন আব্দুর রাজ্জাক। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য তাদের ঠিক করা হলেও পারফরমেন্সের ভিত্তিতে বাড়তে পারে মেয়াদ। বিসিবির 7 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন। এছাড়া নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়। তবে ক্লাব ক্রিকেট প্রসঙ্গ এড়িয়ে গেছেন বোর্ড পরিচালকরা। সাম্প্রতিক সময়ে ব্যর্থতা, দলে গ্রুপিংয়ের গুঞ্জন আর ক্রিকঅপসের প্রশ্নবিদ্ধ ভূমিকায় রথ বদল আসলো জাতীয় দলে। ঘুরে দাঁড়াতে দুই সাবেক ক্রিকেটারের শরণাপন্ন হলেন বিসিবি প্রেসিডেন্ট।
চমক দিয়ে জাতীয় দলে মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটের প্রথম তারকাকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। আয়ারল্যান্ড সিরিজে স্পেশালিস্ট ব্যাটিং কোচ, সাবেক এই অধিনায়ক। স্পেশালাইজড ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে, বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে, এটা বিশেষভাবে আশরাফুলের জন্য একটা নতুন জায়গা। ও আসুক, কাজ করুক, দেখা যাক কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত হলেন আব্দুর রাজ্জাক। শ্যাডো ক্রিকেট অপারেশনস গ্রুপের গুঞ্জন উড়িয়ে দিলেও বুলবুল চান সাবেক ক্রিকেটাররা আরও বেশি সম্পৃক্ত হোক জাতীয় দলের বহরে। মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য। এই জন্য আমি চেষ্টা করব ওখানে এইভাবে থাকার জন্য, যে আসলে আমি ইনপুট দিবই এরকম না। যদি ওরা যদি প্রয়োজন মনে করে, ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে। আর যদি ওরা মনে করে যে না, আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে, অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আই উইল লেট দেম নো। এদিনের সভায় বড় সিদ্ধান্ত এসেছে নারী ক্রিকেট নিয়েও। বেতন ভাতা বাড়ানো হলো 35%। 4 ক্যাটাগরিতে 15 খেলোয়াড় থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে। নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউন্স $50 থেকে $75 আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন, যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। সো এটি ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। তবে সংবাদ সম্মেলনে এড়িয়ে যাওয়া হয়েছে ক্লাব ক্রিকেট ইস্যু। সামনের সপ্তাহে প্রথম বিভাগ ক্রিকেটের দল বদলের কথা থাকলেও খেলতে অস্বীকৃতি জানিয়ে চিঠি দিয়েছে 43টি ক্লাব। বিসিবিও জারি করেছে পাল্টা নিয়ম। ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব। এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন, তো ওনারা সবাইকে ইনভাইট করবেন। ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু, সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট অপারেন্সের উপর কোনো ছায়া কমিটি নেই, আর এমনটা হবেও না। তবে ক্রিকেটের স্বার্থে সংশ্লিষ্ট সবার থেকে পরামর্শ নিয়ে কাজ করাই বিসিবি সভাপতির লক্ষ্য। বোর্ডের পরিচালনা পর্ষদে থাকা সাবেক ক্রিকেটারদেরও এই সেক্টরে নজরদারি থাকবে বলে জানিয়েছেন খালেদ মাসুদ পাইলট। গুঞ্জনটা অনেক দিনেরই। ক্রিকেট অপারেশনস অর্থাৎ নাজমুল আবেদিন ফাহিমের কমিটির ওপর গঠন করা হবে ছায়া কমিটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের পর সে গুঞ্জন যেন আরও বেড়ে যায়। দলের মধ্যে গ্রুপিংয়ের বিষয়টি নিয়েও হয় আলোচনা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নাকি এ সিদ্ধান্ত নিচ্ছেন বিসিবি সভাপতি। তবে বরাবরই বিষয়টি অস্বীকার করে গেছেন ক্রিকঅপস চেয়ারম্যান। এবার তার পথেই হাঁটলেন বাকি পরিচালকরাও। প্রায় 7 ঘন্টা বোর্ড সভা শেষে এই প্রশ্নের মুখোমুখি বিসিবি কর্তারা। শুরুতে বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেন তারা, পরে জানালেন জাতীয় দলের পারফরমেন্সের উন্নতিতে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা সাবেক ক্রিকেটাররা সহযোগিতা করবেন এই ডিপার্টমেন্টের সব ধরনের কাজে। কোথাও কিন্তু ছায়া কমিটি, শ্যাডো কমিটি এই ধরনের কিছু আসা যায়নি। এটা আমাদের হচ্ছে, আপনারা জানেন যে বোর্ডে আমাদের হচ্ছে প্রেসিডেন্টের লিডারশিপ স্টাইল হচ্ছে উনি সবার সাথে ডিসকাস করে বা যে বিষয় এক্সপার্ট ওই ওপিনিয়ন নিয়ে ডিসকাস করে ডিসিশন নেন। ক্রিকেট বোর্ডের পজিশনের মধ্যে যারা ডিরেক্টলি মাঠে খেলেছেন, একদম খুবই ডিরেক্টলি, কেউ হয়তো বিভিন্ন সেক্টর থেকে আসছেন, মার্কেটিং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমাদের বোর্ড মিটিংয়ে সেই ধরনের একটা হালকা একটু কথা হয়েছে যে আমরা যেন অবজার্ভ করতে থাকি, ন্যাশনাল টিম সহ যারা যে কোনো টিমগুলো আছে সবগুলো যেন আমরা একটু মনিটরিং করতে থাকি, যে টিমগুলো খুব ভালো মতো হচ্ছে কিনা, রাইট হতে যাচ্ছে কিনা, সেই ট্র্যাকটাকে ঠিক রাখা। এদিকে দেশের ক্রিকেটে সাকিব এখন অনেকটা অতীত হয়ে গেলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে প্রায় প্রতি সিরিজেই নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় বিসিবিকে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার প্ল্যাকার্ড ও মাঠে ভক্তদের মধ্যে হাতাহাতির ঘটনা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। তবে ক্রিকেটার সাকিবকে নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন পরিচালক আসিফ আকবর। বোর্ড সভা শেষে তার কাছেই জানতে চাওয়া হয় সাকিব ভক্তরা কি পারবেন মাঠে মিস্টার 75-কে স্মরণ করতে। সাকিবকে আমি চিনি খুব ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিমে ঢুকে খেলে, তো ওই সব থেকে আজকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে না। বিসিবির ফান্ডে আছে 900 কোটি টাকা। এ কথা সম্ভবত বাংলাদেশের বাচ্চাও জানায়। তবে এতদিনে সে অর্থ ফুলে ফেপে বেড়েছে আরো কয়েকশো কোটি। তবে অঙ্কটা কত এতদিনে ঠিকঠাক জানানো হয়নি কাউকেই। এবারের বোর্ড সভায় সিদ্ধান্ত অডিট রিপোর্টে জানানো হবে সব। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
এই ছিল ভোরের সময়।